বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলী আল মাসুদ মিলন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, নাটোর সিটি কলেজ। আজকে আমি তোমাদের অঙ্কের মাধ্যমে সরাসরি রেওয়া মিল শেখাবো, অর্থাৎ সহজে তুমি কিভাবে রেওয়া মিল পোস্টিং করবে সেইটি মূলত আজকে এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে রেওয়া মিল সহজে পোস্টিং করতে পারবে। ব্যয়, সম্পদ, উত্তোলন, খরচ এগুলো তোমার ডেবিট পাশে বসবে। আয়, দায়, মালিকানা সত্ত্ব জাতীয় যে তথ্যগুলো রয়েছে সেগুলো ক্রেডিট পাশে বসবে। যদি প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয় রেওয়া মিলে দেওয়া থাকে তাহলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না, অথবা সমন্বিত ক্রয় দেওয়া থাকলে সেই ক্ষেত্রে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। এটা যদি আমরা এভাবে সকল তথ্য সঠিকভাবে বসানোর পরেও রেওয়া মিল না মিলতো তাহলে আমাদেরকে খেয়াল করতে হতো যে এই ঘাটতি যেটা রয়েছে সেটা ক্রেডিট পাশে কিনা। যদি ক্রেডিট পাশে ঘাটতি হতো তাহলে খেয়াল করতে হতো ক্রেডিট পাশে মূলধন হিসাব দেওয়া আছে কিনা। যদি মূলধন হিসাব দেওয়া না থাকতো তাহলে আমাদের ক্রেডিট পাশের ঘাটতির পরিমাণকে মূলধন হিসাব নামে এখানে আমাদেরকে লিখে দিয়ে দুই পাশে মিলিয়ে দিতে হতো। আর যদি ক্রেডিট পাশে মূলধন হিসাব থাকতো তাহলে ক্রেডিট পাশে যদি ঘাটতি থাকতো তাহলে সেই ঘাটতিকে অনিশ্চিত হিসাব নামে আমাকে এখানে সেই পরিমাণ ঘাটতি লিখে টাকা এখানে মিলিয়ে দিতে হতো। এরপরে যদি ডেবিট পাশে ঘাটতি থাকতো তাহলে আমাদেরকে কি করতে হতো, সরাসরি অর্থাৎ এরপরে যদি সকল তথ্য সঠিকভাবে বসানোর পরেও ডেবিট পাশে ঘাটতি হতো তাহলে আমাদেরকে এই ডেবিট পাশের ঘাটতিকে অনিশ্চিত হিসাব নামে লিখে আমাদেরকে দুই পাশে মিলিয়ে দিতে হতো। তাহলে রেওয়া মিলের জন্য সর্বপ্রথম আমাদেরকে রেওয়া মিলের ছক দাগাতে হবে। আমরা একটি রেওয়া মিলের ছক বোর্ডে নিয়ে আসি। দেখো, সর্বপ্রথম আমাদেরকে একটি সোজা দাগ দিতে হবে, এরপরে আরেকটি আমরা এর পাশে দাগ দিব। এরপরে এসো, রেওয়া মিলের 5টি কলাম হয়। আমরা প্রথম কলামটি ক্রমিক নং নামে কলাম দেব, এরপরে একটি হিসাব খাত বা বিবরণ যেটা ইচ্ছা সেটা দেখা যায়। এরপরে রয়েছে খতিয়ান পৃষ্ঠা নামে একটি কলাম, এরপরে একটি ডেবিট টাকার কলাম আর একটি ক্রেডিট টাকার কলাম লিখব। এখানে আমরা লিখব প্রথমে ক্রমিক নং, এরপরে লিখব বিবরণ, এরপরে লিখব খতিয়ান পৃষ্ঠা, এরপরে লিখব ডেবিট টাকা, এরপরে লিখব ক্রেডিট টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি উপরে লিখেছি একটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম, যে ব্যবসা প্রতিষ্ঠানের রেওয়া মিল আমরা করব। এরপরে লিখেছি রেওয়া মিল, এরপরে আমরা লিখব ওই হিসাবকালের শেষ তারিখ, অর্থাৎ 31শে ডিসেম্বর আমি 2020 দিয়েছি এখানে। আজকে যে অঙ্কটি আমি তোমাদের সামনে তুলে ধরবো সেই অঙ্কটির যে তথ্যটি সর্বপ্রথম দেওয়া আছে তা হচ্ছে হাতে নগদ 1/1/2016 25,000 টাকা, অর্থাৎ প্রারম্ভিক নগদ তহবিল 25,000 টাকা যেটা বলা হয়। প্রথমেই রেওয়া মিলের যে ফর্মুলা রয়েছে সেখানে বলেছিলাম যে কিছু তথ্য রেওয়া মিলে আসে না। কোন তথ্য রেওয়া মিলে আসে না, অর্থাৎ প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় যেগুলো সেগুলো রেওয়া মিলে আসে না। তাহলে 1/1/2016 দিয়ে যেটা বোঝায় তা হচ্ছে প্রারম্ভিক তথ্য। এই জন্য এই প্রথম তারিখে এটা নগদ তহবিল সম্পদ হলেও এটা রেওয়া মিলে আসবে না, এই জন্য আমরা এটা রেওয়া মিলে পোস্টিং করব না। এরপর রয়েছে মজুদ পণ্য 1/1/2016-তে 55,000 টাকা। মজুদ পণ্যটি মূলত কি, তাহলে এটা এক ধরনের খরচ, হিসেবে আমাকে এটা প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিট পাশে নিয়ে আসতে হবে, কারণ এই মজুদ পণ্যটি ওই বছরের প্রথম দিনে থাকবে এবং এগুলোই বিক্রি করা হবে। এই প্রারম্ভিক মজুদ পণ্য। এখন একটা বিষয় বলেছিলাম, প্রারম্ভিক এবং সমাপনী মজুদ পণ্য উভয় যদি রেওয়া মিলে দেওয়া থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসে না। এই ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য যেহেতু রেওয়া মিলে দেওয়া আছে সেহেতু প্রারম্ভিক মজুদ পণ্যটি মূলত রেওয়া মিলে আসবে। এইটা আমরা এখানে ক্রমিক নং 1 দিয়ে লিখব মজুদ পণ্য 1/1/2016 এটা। তাহলে 55,000 টাকা প্রারম্ভিক মজুদ পণ্য আমরা রেওয়া মিলে ডেবিট পাশে বসিয়ে দিলাম। এরপরে যে তথ্যটি দেওয়া আছে তা হচ্ছে প্রারম্ভিক হিসাব 1/1/2016 35,000 টাকা। এটাও শুরুর দিনের তথ্য, এই জন্য এটাও রেওয়া মিলে আসবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এটা রেওয়া মিলে দিলাম না। এরপরে এসো
বলেছে প্রদেয় হিসাব 1/1/2016 20,000 টাকা। এটা হচ্ছে প্রারম্ভিক দায় এবং প্রারম্ভিক সম্পদ রেওয়া মিলে আসে না, তাহলে এটাও রেওয়া মিলে আসবে না, আমরা এটাও এখানে পোস্টিং করলাম না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে বিক্রয় 5 লক্ষ টাকা। বিক্রয় ব্যবসা প্রতিষ্ঠানের কোন ধরনের হিসাব? বিক্রয় মূলত আয় জাতীয় হিসাব। আমি বলেছিলাম আয়, দায়, মালিকানা সত্ত্ব জাতীয় যে তথ্যগুলো রয়েছে সেগুলো ক্রেডিট পাশে বসবে। তাহলে আমরা 2 নম্বর দিয়ে বিক্রয় এখানে লিখলাম, বিক্রয় লিখে 5 লক্ষ টাকা আমরা এটা ক্রেডিট পাশে বসালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের তথ্যে যা বলা হয়েছে বহি ফেরত 10,000 টাকা। বহি ফেরত মানে ক্রয় ফেরত, অর্থাৎ পণ্য ক্রয় করেছিলাম, এটা ফেরত দিয়েছি কোনো কারণে। ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত হবে বা বহি ফেরত হবে, তার উল্টোটা অর্থাৎ ক্রেডিট হবে। আমরা বহি ফেরত এখানে 3 নম্বরে লিখলাম, বহি ফেরত লিখে এটা টাকার পরিমাণ হচ্ছে 10,000 টাকা, আমরা এটা ক্রেডিট পাশে 10,000 টাকা দিয়ে দিলাম। এরপরে এসো বলেছে ক্রয় 4,25,000 টাকা। ক্রয় তাহলে কোন ধরনের হিসাব? ব্যয় জাতীয় হিসাব। আর বলেছে যে ব্যয়, সম্পদ, উত্তোলন, খরচ এগুলো তোমার ডেবিট পাশে বসবে। তাহলে আমরা এখানে 4র্থ নাম্বার ক্রমিক নম্বর দিয়ে ক্রয় 4,25,000 টাকা, 4,25,000 টাকা আমরা ডেবিট পাশে পোস্টিং দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে বিক্রয় বার্তা। বিক্রয় বার্তা মানে বিক্রয়ের সময় যে ছাড় দেওয়া হয় এটাকে বলা হয় বিক্রয় বার্তা। এটা এক ধরনের খরচ জাতীয় হিসাব। এই বিক্রয় বার্তার পরিমাণ হলো 2,000 টাকা। তাহলে এটা একটা খরচ জাতীয় হিসাব হলে তাহলে এটাকে আমাকে ডেবিট পাশে বসাতে হবে। 5 নম্বরে আমরা লিখলাম বিক্রয় বার্তা 2,000 টাকা ডেবিট পাশে পোস্টিং দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে আন্তঃফেরত 3,000 টাকা। আন্তঃফেরত মানে হচ্ছে ভেতরে ফেরত এসেছে প্রতিষ্ঠানের, অর্থাৎ আমি পণ্য বিক্রি করেছিলাম, কোনো কারণে ত্রুটিপূর্ণ হয় সেই পণ্যটি আবার দোকানে ফেরত এসেছে। তাহলে বিক্রয়কে আমরা ডেবিট ক্রেডিট পাশে দিয়েছি, তাহলে বিক্রয় ফেরত যদি হয় বা আন্তঃফেরত যদি হয় তাহলে ওটা চলে আসবে তার উল্টোতে, অর্থাৎ ডেবিট পাশে চলে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লিখলাম 6 নম্বর বিক্রয় বা আন্তঃফেরত, ফেরত ডেবিট পাশে 3,000 টাকা আমরা পোস্টিং দিয়ে দিলাম। এরপরে বলেছি শিক্ষানবিশ ভাতা 4,000 টাকা। শিক্ষানবিশ ভাতা এবং শিক্ষানবিশ স্যালামি নামে দুটো শব্দ পাবে। শিক্ষানবিশ ভাতাটা মূলত ব্যবসা প্রতিষ্ঠানের খরচ আর শিক্ষানবিশ স্যালামি ব্যবসা প্রতিষ্ঠানের আয়। এখানে বলা হচ্ছে শিক্ষানবিশ ভাতা 4,000 টাকা, তাহলে এটা ব্যবসা প্রতিষ্ঠানের একটি খরচ, এজন্য খরচ হলে ডেবিট পাশে আমাকে বসাতে হবে। এখানে আমরা লিখলাম শিক্ষানবিশ ভাতা তোমার 4,000 টাকা, যেহেতু এটা খরচ সেহেতু আমরা ডেবিট পাশে বসালাম। আর যদি স্যালামি থাকতো তাহলে ক্রেডিট পাশে বসাতাম। এরপরে রয়েছে অনাদায়ী পাওনা 6,000 টাকা। অনাদায়ী পাওনার আরেকটি নাম রয়েছে কুঋণ। অনাদায়ী পাওনা কি? যেই টাকা প্রাপ্য হিসাব থেকে আদায় হয় না সেই হিসাবকে বলা হয় অনাদায়ী পাওনা বা কুঋণ। এটা এক ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের খরচ ক্ষতি, এই জন্য এটাকে আমরা এখানে ডেবিট পাশে বসাবো। অনাদায়ী পাওনা কত? তোমার 6,000 টাকা আমরা এখানে পোস্টিং দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে ইজারাকৃত সম্পদ 20,000 টাকা। ইজারাকৃত সম্পদ এটা একটা সম্পদ, সম্পদ ডেবিট পাশে বসে আমরা জানি, তাহলে আমরা এটাকেও সরাসরি 9 নম্বর ক্রমিক নাম দিয়ে ইজারাকৃত সম্পদ 20,000 টাকা ডেবিট পাশে আমরা পোস্টিং দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে তথ্যটি রয়েছে তা হচ্ছে কলকবজা ও যন্ত্রপাতি 1,20,000 টাকা। কলকবজা এবং যন্ত্রপাতি 1,20,000 টাকা, এটাও একটি স্থায়ী সম্পদ, এটা তাহলে আমাদেরকে সরাসরি ডেবিট পাশে বসাতে হবে। কলকবজা ও যন্ত্রপাতি 1,20,000 টাকা আমরা এখানে পোস্টিং দিয়ে দিলাম। এরপরে বন্ধকি ঋণ রয়েছে 2,20,000 টাকা।
বন্ধকি ঋণ মানে আমরা বন্ধক দিয়ে ঋণ নিয়েছি, সেই ঋণটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি দায়, আর দায় হলে সেটা ক্রেডিট পাশে যায়। আমরা জানি, আমরা এখানে 11 নাম্বার দিয়ে লিখলাম বন্ধকি ঋণ তোমার ক্রেডিট পাশে 2,20,000 টাকা আমরা পোস্টিং এখানে দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে প্রশাসনিক খরচ 25,000 টাকা। খরচ সবসময় ডেবিট পাশে যায় আমরা জানি, এই জন্য আমরা এখানে খরচকে ডেবিট পাশে বসিয়ে দিলাম। প্রশাসনিক খরচ তোমার 25,000 টাকা ডেবিট পাশে পোস্টিং দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেটা রয়েছে নগদ তহবিল 31/12/2016 1,10,000। 31/12/2016 দিয়ে এখানে বুঝিয়েছে এটা সমাপনী সম্পদ। সমাপনী সম্পদ রেওয়া মিলে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাপনী সম্পদ এবং সমাপনী দায় সেটা রেওয়া মিলে আসে। এখানে আমরা লিখছি, তাহলে দেখো নগদ তহবিল 31/12/2016 ডেবিট পাশে 1,10,000 টাকা, কারণ এই নগদ তহবিলটা এক ধরনের সম্পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে প্রাপ্য হিসাব 31/12/2016 1,40,000 টাকা। প্রাপ্য হিসাব 31/12/2016 মানে এটা সমাপনী প্রাপ্য হিসাব, অর্থাৎ এটা একটি সম্পদ। সমাপনী সম্পদ রেওয়া মিলে আসে। আমরা এখানে লিখে দিলাম প্রাপ্য হিসাব 31/12/2016 1,40,000 টাকা, এটা আমরা ডেবিট পাশে সম্পদ হিসেবে বসিয়ে দিলাম। এরপরে এসো প্রদেয় হিসাব 31/12/2016 80,000 টাকা। তাহলে এটা একটি সমাপনী দায়, আর সমাপনী দায় রেওয়া মিলে আসে। আমরা এখানে লিখলাম 15 নাম্বার প্রদেয় হিসাব 31/12/2016 ক্রেডিট পাশে প্রদেয় হিসাব একটি দায়, ক্রেডিট পাশে আমরা এটা 80,000 টাকা বসিয়ে দিলাম। এরপরে রয়েছে প্রাথমিক খরচ 20,000 টাকা। প্রাথমিক খরচটা মূলত ব্যবসার একটি সম্পদ হিসেবে হিসাবভুক্ত করা হয়, এই জন্য এটাকে তুমি ডেবিট পাশে বসিয়ে দিবে। আমরা এখানে 16 নম্বর পোস্টিং দিয়ে প্রাথমিক খরচ তোমার 20,000 টাকা, এটা আমরা ডেবিট পাশে 20,000 টাকা বসিয়ে দিলাম। এরপরে এসো বলছে মূলধন 1,20,000 টাকা, অর্থাৎ এই মূলধনের পরিমাণ 1,20,000 টাকা। আমরা এটা একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব, অতএব এটা দায় পাশে যাবে বা ক্রেডিট পাশে যাবে, এজন্য আমরা এটাকে এখানে ক্রেডিট পাশে বসিয়ে দিলাম। 17 নম্বর মূলধন হিসাব 1,20,000 টাকা, আমরা ক্রেডিট পাশে 1,20,000 টাকা এখানে পোস্টিং দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তথ্যগুলো ছিল আমরা মোটামুটি সবগুলো শেষ করে ফেলেছি। এখন আমাদেরকে যোগ করে দেখতে হবে যে আমাদের দুই পাশে মিলে যায় কিনা। আমরা পূর্বে এগুলো যোগ করে বসিয়ে দিই। দেখো, যোগ করে যদি আমরা সবগুলো বসাই, তাহলে এই পাশে বসবে 9,30,000 টাকা হবে। আমরা এখানে 9,30,000 টাকা এখানে পোস্টিং দিয়ে দিলাম। এরপরে এই পাশের যোগ যদি আমরা করি, তাহলে এই পাশের যোগফল মিলে যাবে 9,30,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা এভাবে সকল তথ্য সঠিকভাবে বসানোর পরেও রেওয়া মিল না মিলতো, তাহলে আমাদেরকে খেয়াল করতে হতো যে এই ঘাটতি যেটা রয়েছে সেটা ক্রেডিট পাশে কিনা। যদি ক্রেডিট পাশে ঘাটতি হতো, তাহলে খেয়াল করতে হতো ক্রেডিট পাশে মূলধন হিসাব দেওয়া আছে কিনা। যদি মূলধন হিসাব দেওয়া না থাকতো, তাহলে আমাদের ক্রেডিট পাশের ঘাটতির পরিমাণকে মূলধন হিসাব নামে এখানে আমাদেরকে লিখে দিয়ে দুই পাশে মিলিয়ে দিতে হতো। আর যদি ক্রেডিট পাশে মূলধন হিসাব থাকতো, তাহলে ক্রেডিট পাশে যদি ঘাটতি থাকতো, তাহলে সেই ঘাটতিকে অনিশ্চিত হিসাব নামে আমাকে ওইখানে সেই পরিমাণ ঘাটতি লিখে টাকা এখানে মিলিয়ে দিতে হতো। এরপরে যদি ডেবিট পাশে ঘাটতি থাকতো, তাহলে আমাদেরকে কি করতে হতো, সরাসরি অর্থাৎ এরপরে যদি সকল তথ্য সঠিকভাবে বসানোর পরেও ডেবিট পাশে ঘাটতি হতো, তাহলে আমাদেরকে এই ডেবিট পাশের ঘাটতিকে অনিশ্চিত হিসাব নামে লিখে আমাদেরকে দুই পাশে মিলিয়ে দিতে হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এই ক্লাস থেকে তোমরা এই রেওয়া মিলটা কিভাবে পোস্টিং দিবে সেটা বুঝতে পেরেছো। এই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি। তোমরা রেওয়া মিলের যে মূল ফর্মুলা রয়েছে আমার দ্বিতীয় ক্লাস, সেই দ্বিতীয় ক্লাসটি তোমরা যদি ভালোভাবে
দেখো, তাহলে তোমরা এই র মিলটি সহজে পোস্টিং দিতে পারবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।